ইসকন নিষিদ্ধের সিদ্ধান্ত সরকারের, হাইকোর্টকে রাষ্ট্রপক্ষ। আলিফ হত্যার ঘটনায় আজও থমথমে চট্টগ্রাম, আইনজীবীদের আদালত বর্জন। ইসকন ইস্যুতে দেশকে অস্থির করার চক্রান্ত চলছে, অভিযোগ বিএনপির। ফ্যাসিবাদের উত্থান মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান। আর প্রহসনে নির্বাচন চায় না মানুষ, ভোটাধিকার নিশ্চিতের দাবি ছাত্র জনতার। বিচারের আগে আওয়ামী লীগকে বর্জনের তাগিদ। এবং আজও অস্বাস্থ্যকর ঢাকার বায়ু, ধূলিধূসরিত নগরীতে জনমনে অস্বস্তি। দূষণ রোধে নীতিগত দুর্বলতা দেখছেন গবেষকরা। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি মাহমুদ হোসেন। এবার বিস্তারিত। ইসকন ইস্যুতে সরকার কঠোর অবস্থানে রয়েছে বলে হাইকোর্টকে জানিয়েছে রাষ্ট্রপক্ষ। আর উচ্চ আদালত বলেছেন ইসকন নিষিদ্ধ হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার। এদিকে এক সংবাদ সম্মেলনে সন্ত্রাসী সংগঠন হিসেবে ইসকনকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন। আরও জানাচ্ছেন ওবায়দুল হক মারুফ। ইসকনের বিষয়ে 24 ঘন্টার মধ্যে জানাতে বুধবার সরকারকে সময় বেঁধে দেন উচ্চ আদালত। একই সঙ্গে সাইফুল ইসলাম আলিফ হত্যা ও সাম্প্রতিক ইস্যুতে সরকারের অবস্থানও জানতে চান হাইকোর্ট। নির্দিষ্ট সময়ের মধ্যে এ বিষয়ে তথ্য উপাত্ত আদালতকে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী। যেহেতু সরকার এখন তাদের কাছে যে তথ্য দেওয়া হচ্ছে মনে হয়েছে যে যথেষ্ট পরিমাণেই যা করার প্রয়োজন সেই সঠিক পদক্ষেপগুলোই নিচ্ছে, তো ওনারা বলেছেন যে পরবর্তীতে যদি কখনো প্রয়োজন হয় তাহলে তারা আমাদেরকে সহায়তা করার জন্য, তদন্তে সহায়তা করার জন্য যা করা দরকার করবেন। এদিকে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন এক সংবাদ সম্মেলনে আইনজীবী সুরক্ষা আইন প্রণয়নের দাবি জানায়। ইসকনের উপর ভর করে পতিত ফ্যাসিস্ট সরকার রাষ্ট্রকে অস্থির করতে চাইছে বলে অভিযোগ করা হয়। সেখানে সন্ত্রাসী সংগঠন ইসকন সদস্যবৃন্দ সাইফুল ইসলাম আলিফকে নৃশংসভাবে হত্যা করেছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। ইসকন যে শুধুমাত্র উগ্রবাদী কাজ করছে তা না, ইসকনকেও ব্যবহার করে দেখা যাচ্ছে যে দোসর যারা আছে, ফ্যাসিস্ট যারা আছে, ইসকনের সাথে একসাথে নাম ব্যবহার করে তারা কিন্তু এই ধরনের কর্মকাণ্ড চালাচ্ছে। অন্য এক ব্রিফিংয়ে বিচারককে হেনস্থায় জড়িত আইনজীবীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। আমরা একটা তদন্ত কমিটি করব এবং তদন্ত কমিটি তো কোর্টে আরও লয়ার ছিল, পাশাপাশি সিসিটিভির ফুটেজও আছে। সেটার উপরে খুব তাড়াতাড়ি রিপোর্ট দেবে। রিপোর্টের বেসিসে সেই সকল আইনজীবী যারা এই ঘটনা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। জড়িতদের বার কাউন্সিলের সনদ এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্যপদ বাতিল করা হবে বলেও জানান তিনি। আমরা আইনজীবীদের, বিচারপতিদের সুরক্ষা চাই, নিরাপত্তা চাই, শুধু সুপ্রিম কোর্ট নয়, সারা বাংলাদেশে প্রত্যেক আইনজীবী। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডে 13 জনকে শনাক্ত করেছে পুলিশ। তাদের মধ্যে 8 জন সরাসরি হত্যায় জড়িত। সিসি ক্যামেরার ফুটেজ দেখে তাদের মধ্যে 8 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে আলিফ হত্যার প্রতিবাদে আজও বিক্ষোভে উত্তাল চট্টগ্রাম। বেলা 11টা থেকে আইনজীবীদের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে আদালত প্রাঙ্গণে বিক্ষোভ শুরু হয়। এ সময় সাইফুল হত্যায় জড়িত থাকার অভিযোগে ইসকনকে নিষিদ্ধের দাবি জানান আইনজীবীরা। এদিকে চট্টগ্রামে জেলা আইনজীবী সমিতির ডাকে বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন হয়। আদালতে কোনো কার্যক্রম পরিচালিত হয়নি, এজলাসে বসেননি কোনো বিচারক। দর্শক, বিস্তারিত জানাতে সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন কুমার দে। সুমন, চট্টগ্রামের বর্তমান পরিস্থিতি কেমন আমাদের জানাবেন? যে লালদিঘির প্রাঙ্গণে রয়েছি, আমরা সকাল থেকে দেখেছি যে
চিন্ময় কাণ্ডর যে ঘটনার পরে যে আইনজীবী নিহত হয়েছেন তার প্রতিবাদে গতকাল এবং আজকে যে আদালতের কার্যক্রম কেউ অংশগ্রহণ করেনি জেলা আইনজীবী সমিতির যারা সদস্য রয়েছে। তো আমরা সকাল থেকে দেখেছি তারা এই মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল পরে এই একটি বিক্ষোভ মিছিল কোর্ট বিল্ডিং থেকে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কিন্তু তারা শেষ করেছেন। তো মানববন্ধনে তারা দাবি করছেন আসলে যে সরকারি আইনজীবী তিনি কোনো কিছুর সাথেই জড়িত না, কিন্তু তাকে এই নির্মমভাবে হত্যা করা হয়েছে, তার শাস্তির দাবি কিন্তু আইনজীবীরা জানিয়েছেন। যারা দোষী রয়েছেন তাদেরকে যেন এই অতি সত্ত্বে এই গ্রেপ্তার করে যেন আইনের আওতায় নিয়ে আসা হয়। সুমন, জানতে চাচ্ছিলাম যে এই মুহূর্তে শহরের নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? জি, এই মুহূর্তে শহরে আসলে যদি থমথমে পরিস্থিতি বিরাজ করছে, তারপরেও কিন্তু আমরা দেখছি এই আশেপাশে যে প্রতিটা মোড়ে এবং পাড়া মহল্লার সামনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে। বিজিবি, সেনাবাহিনী, র্যাব তারা কিন্তু শহরের বিভিন্ন জায়গায় তারা টহল দিচ্ছেন এবং এই কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা কিন্তু আজকে ঘটেনি। যে আইনজীবীরা শুধুমাত্র মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল করেছেন সেটি ছাড়া আর কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। মোটামুটি তমতমে হলেও কিন্তু পরিস্থিতি শান্ত রয়েছে। তো চট্টগ্রাম থেকে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে মাহমুদ। সুমন, আপনাকে ধন্যবাদ। ইসকন ইস্যুতে উদ্দেশ্যমূলকভাবে দেশকে অস্থির করার চক্রান্ত চলছে বলে অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ফ্যাসিবাদ আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। দেশে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনতে হলে নির্বাচনের কোনো বিকল্প নেই। এদিকে যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার কথা জানান বক্তারা। আরও জানাচ্ছেন তানজিদ ভুইয়া। জাতীয় প্রেস ক্লাবে রাষ্ট্র পুনর্গঠনে লেখক শিল্পীদের আয়োজনে মতবিনিময় সভায় অংশ নেন দেশসেরা লেখক, সাংবাদিক, বুদ্ধিজীবী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বক্তারা এ সময় অভিযোগ করে বলেন, দেশে একনায়কতন্ত্র কায়েম করে জনগণের অধিকার ছিনিয়ে নিয়েছিল স্বৈরাচার সরকার। স্বৈরাচারী শাসকরা একটা তাবেদার লেখক শিল্পীদের তৈরি করার চেষ্টা করেন এবং এই দেশেও এই তাবেদার লেখক শিল্পীদের তৈরির চেষ্টা সমস্ত স্বৈরাচারী আমলে ঘটেছে। এত বড় লড়াই, এত বড় আত্মত্যাগের পরে সেই শক্তি আগের চাইতে অনেক বড় শক্তি রূপে আবির্ভূত হবে, যাকে আমরা চাই না। কবি, সাহিত্যিক, রাজনীতিবিদ সকলকেই জাতীয় প্রশ্নে একটা অভিন্ন অবস্থানে দাঁড়াতে হবে, যে কোনো ক্রমে আমরা যেন আবার স্বৈরাচারের প্রত্যাবর্তনের পথকে সুগম না করি। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সুপরিকল্পিতভাবে পতিত স্বৈরাচারের দোসররা দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে। ষড়যন্ত্রের মাধ্যমে তারা আবার ফিরে আসার পায়তারা করছে বলেও জানান মির্জা ফখরুল। ফ্যাসিবাদ পরাজিত হয়েছে, ফ্যাসিবাদ যে কোনো সময় আবার ফিরে আসতে পারে, কারণ আমরা সেই রাস্তা যেন তৈরি করে না দিই। আজকে আমরা দুর্ভাগ্যজনকভাবে এমন কতগুলো কাজ করছি যে কাজগুলোর মধ্যে দিয়ে কিন্তু ফ্যাসিবাদের ফিরে আসার সম্ভাবনা অনেক বেড়ে গেছে। আপনারা অনেকটা দায়িত্ব নিয়েছেন, দায়িত্ব এসেছেও, এই দায়িত্বটা কিন্তু দায়িত্বশীলভাবে পালন করতে হবে এবং গোটা জাতিকে সামনে রেখে পালন করতে হবে। আমরা এমন কিছু করব না, এমন কোনো হঠকারিতা করব না যে হঠকারিতার মধ্যে দিয়ে আমরা আবার অন্ধকারের মধ্যে চলে যাব। তিনি আরও বলেন, ইসকন ইস্যুতে উদ্দেশ্যমূলকভাবে দেশকে অস্থির করার চক্রান্ত চলছে। গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান বিএনপি মহাসচিব। কোনো মতেই যেন আবার সেখানে আরও একটা বিভাজন সৃষ্টি না করি। এখন যেটা এই মুহূর্তে যেটা প্রয়োজন, সবাইকে শান্ত থেকে বিষয়গুলোকে অনুধাবন করে আমাদের ধীরে ধীরে এগিয়ে যাওয়া এবং সবাইকে সঙ্গে নিয়ে সামনের দিকে আগানো। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। প্রহসনের নির্বাচন আর দেখতে চায় না দেশের মানুষ। প্রশ্নবিদ্ধ নির্বাচনের হোতা বিগত ৩ কমিশনের বিচারও দেখতে চান তারা। পরিপূর্ণ সংস্কারের পর স্বাধীন ও প্রভাবমুক্ত কমিশন অবাধ নিরপেক্ষ নির্বাচন করবে
এমন দাবি ছাত্র জনতার। পতিত স্বৈরাচার আর তার দোসররা যেন গণহত্যার বিচারের আগে এ নির্বাচনে অংশ নিতে না পারেন তাও নিশ্চিত করার দাবিও তাদের। MR আসাদের বিশেষ প্রতিবেদন। জুলাই বিপ্লবের পর পদত্যাগ করে আউয়াল কমিশন। দেশের গুরুত্বপূর্ণ সাংবিধানিক এ পদ 3 মাস শূন্য থাকার পর গেল রোববার দায়িত্ব নিয়েছে নাসির কমিশন। নতুন কমিশনের কাছে প্রত্যাশা আর দাবির শেষ নেই সাধারণ মানুষের। দীর্ঘ 16 বছর স্বৈরশাসনের জাঁতাকলে পিষ্ট নাগরিকরা ফিরে পেতে চান ভোটাধিকার। একটাই স্বপ্ন এই কমিশনের কাছে যে আমরা সুষ্ঠুভাবে ভোট দিতে চাই, যাকে খুশি তাকে দিতে চাই, এখানে যেই দল হোক যার যে পছন্দ সেটাই দিতে চাই। আমরা চাই আমূল একটা সংস্কার, যে সংস্কারের মাধ্যমে সত্যিকার অর্থে আগামী প্রজন্ম একটা বাসযোগ্য বাংলাদেশ, আমার সন্তানের একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করতে পারবো। পাশাপাশি ভোটাধিকার হরণের অপরাধে বিচার চান আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও 14 দলের নীতি নির্ধারকদের। এই যে 16 বছরের অত্যাচার, নিপীড়ন, গুম, গণহত্যা, অর্থ পাচার, এর বিচার না হওয়া পর্যন্ত বাংলার জমিনে আওয়ামী লীগ কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। ইনু মেনন এরা বাংলাদেশে আসলে যদি একটা আমরা ওয়ার্ডে দাঁড় করাই দিই, তারা একটা মেম্বার হওয়ার যোগ্যতা রাখে না, এতটুকু ভোট তারা পাবে না। কিন্তু তারা আওয়ামী লীগের ঘাড়ে যে এতদিন তারা সবার হয়ে যারা তারা এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, এবং জাতীয় পার্টি যেই দলটি আসলে এখন একদমই অপ্রাসঙ্গিক। পরিপূর্ণ সংস্কারের আগে নির্বাচন হলে জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ব্যর্থ হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক প্রীতম সোহাগ। সংস্কার তো মুখে বললেই তো হয়ে যায় না, আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে একটা নির্দিষ্ট সময় দিতে হবে। তড়িঘড়ি করতে গেলে আবার এখানে খিচুড়ি পাকিয়ে ফেললাম, যেটা আসলে বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার সাথে যাবে না। প্রশাসন, পুলিশ দিয়ে আর ভোটিং করতে পারবেন না এবং মিথ্যা জাল ভোট দিতে পারবেন না, এরকম নিশ্চয়তা বাংলাদেশের মানুষকে দেয়া হোক। রাতের ভোট আর ভোটারবিহীন ডামি প্রার্থীর নির্বাচনের মূল হোতা বিগত 3টি কমিশনের বিচারের দাবিও জানান প্রীতম। জুডিশিয়ারি আছে, সেখানে তাদের যে বিচার নিশ্চিত হবে সে বিচারকে তারা ভোগ করতে হবে। যেহেতু গণহত্যার মতো একটা অপরাধ করেছে, বাংলাদেশে একটা দৃষ্টান্ত স্থাপন করতে চাই। গণহত্যার মতো অপরাধ যেই দল করবে তারা বাংলাদেশের রাজনীতি করার অধিকার হারাবে, তারা নিষিদ্ধ হবে। জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে অটুট রাখার প্রত্যয় জানানো নাসির কমিশন তাদের প্রতিশ্রুতি রক্ষা করবেন, এমনটাই চাওয়া ছাত্র জনতার। MR আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। ঢাকার বায়ু দূষণ আজ অস্বাস্থ্যকর, যা যে কোনো মানুষের জন্য ক্ষতিকর। শুষ্ক মৌসুম শুরু হতে না হতেই ধূলির নগরীতে পরিণত হয়েছে ঢাকা। প্রতিদিনই সহনীয় মাত্রা ছাড়িয়ে যাচ্ছে বায়ু দূষণ। গবেষকরা বলছেন, নীতিগত দুর্বলতা, অপরিকল্পিত নগরায়ন ও বিজ্ঞানসম্মত নির্দেশনা না থাকায় দিন দিন বসবাসের অযোগ্য হয়ে উঠছে রাজধানী। বায়ু দূষণ নিয়ে আরিফ হোসেনের ক্যামেরায় উষা ফেরদৌসের 2 পর্ব ধারাবাহিক প্রতিবেদনের প্রথম কিস্তি আজ। পুরো নভেম্বর জুড়েই প্রায় প্রতিদিনই পৃথিবীর সবচেয়ে দূষিত নগরীর প্রথম 3টি শহরের মধ্যে ছিল ঢাকা। বাংলাদেশে সাধারণত নভেম্বর থেকে মার্চের মাঝামাঝি সময় পর্যন্ত বাতাসের মান এতটাই খারাপ থাকে যে বছরের প্রায় 65% দূষণ হয়ে থাকে, যার মাসুল গুনতে হয় কোটি মানুষকে। ধুলোবাল থাকলে তো শ্বাসকষ্টটা আক্টিভে, ধুলোবালের কারণে আমার সমস্যা হয়, আমাদের শ্বাসকষ্টে কষ্ট হচ্ছে, আমাদের পরিবেশটা দূষণ হচ্ছে, পরিবেশ দূষণের ফলে আমাদের তো সবারই রোগ জীবাণু হচ্ছে। তাদের জন্য তো খুবই সমস্যা। এই বিষয়টা যদি আমরা একজন সচেতন নাগরিকের দৃষ্টিকোণ থেকে চিন্তা করতে চাই, তাহলে মনে হয় এই বিষয়টি আমাদের একটু সচেতনভাবে আমলে নেওয়া উচিত এবং কিভাবে আসলে বায়ু দূষণটি কমানো যায় সেই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা উচিত। ভৌগোলিক কারণে প্রতি বছর শীতের সময় ঢাকার বায়ু দূষণ বাড়লেও 2 বছর ধরে শীত শুরুর আগে থেকেই এ মাত্রা বাড়ছে আর বিশ্বের কয়েকটি দূষিত শহরের প্রথম দিকে থাকছে। শুষ্ক মৌসুমে ভারতের অংশ থেকে বাংলাদেশের দিকে বাতাস প্রবাহিত হয়, তাই দিল্লির দূষণ চরম আকার ধারণ করলে বাংলাদেশেও বায়ু দূষণের মাত্রা বেড়ে যায়। বায়ু দূষণের ফলে দেখা যাচ্ছে ক্যান্সার হচ্ছে, বায়ু দূষণের ফলে ডায়রিয়া হচ্ছে, মহামারী হচ্ছে, চর্মরোগ হচ্ছে। অনেক সময় বায়ু দূষণের ফলে কনজাংটিভাইটিস হচ্ছে, ভাইরাল কনজাংটিভাইটিস একটা থেকে একটা ছড়াচ্ছে। রেকর্ড ভেঙে বারবার দূষণের তালিকায় শীর্ষে চলে আসার পেছনে ফিটনেসবিহীন যানবাহন, ইটভাটা ও শিল্প কারখানার কালো ধোঁয়া, অপরিকল্পিত নির্মাণ কাজ, বর্জ্য পোড়ানো, ট্রান্সবাউন্ডারি এয়ার পলিউশন, সুনির্দিষ্ট এই 5টি কারণকে চিহ্নিত করেছেন বিশেষজ্ঞরা। আমরা শুধু গাইডলাইন ভ্যালু দিচ্ছি, কিন্তু আমরা কি করতে হবে সেটা কিন্তু আমরা বলতে পারছি না। তাহলে পলিসির একটা দুর্বল সাইড এটা। আমাদের যে গাইডলাইন ভ্যালুগুলো আছে সেইগুলোর পিছনে কোনো সায়েন্টিফিক কোনো ডকুমেন্টস নাই যে এইটা কিভাবে তৈরি হয়েছে।
আমরা যেটা করি সেটা হচ্ছে বিভিন্ন দেশ থেকে ইনফরমেশনগুলোকে নিয়ে আমরা নকল করি। এয়ার কোয়ালিটি ডেটেরিয়েট করতে করতে এখন ওয়ার্ল্ডে দেখা যাচ্ছে টপ 5টা সিটির মধ্যে, পলিউটেড সিটির মধ্যে একটা হচ্ছে ঢাকা শহর। দ্রুত পদক্ষেপ না নিলে ভবিষ্যতে দূষণের পরিমাণ আরও বাড়বে বলে সতর্ক করে দিয়েছেন বিশেষজ্ঞরা। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। বিডিআর বিদ্রোহের ঘটনায় কারাগারে বন্দী জওয়ানদের অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা। এদিকে পিলখানা হত্যা মামলায় আটকদের জামিন শুনানির পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে আগামী 15 জানুয়ারি। আর পিলখানার ট্র্যাজেডিকে পতিত আওয়ামী লীগ সরকারের ষড়যন্ত্র বলে মন্তব্য করেছেন আসামি পক্ষের আইনজীবী। উষা ফেরদৌসের প্রতিবেদন। আওয়ামী লীগ সরকারের পতনের পর আবারও 2009 সালের পিলখানা হত্যাকাণ্ডের আলোচনা সামনে এসেছে। বৃহস্পতিবার মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণে মানববন্ধন করেন কারাগারে বন্দী জওয়ানদের পরিবারের সদস্যরা। পিলখানা ট্র্যাজেডি একটি পরিকল্পিত ষড়যন্ত্র বলে অভিযোগ করেন তারা। হাসিনা সরকার বলে গেছে যে এরকম 18,500 বিডিআর সদস্যকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে ওনার পরিকল্পিতভাবে সীমান্ত শক্তিকে হ্রাস করার জন্য বিগত সরকার পরিকল্পিতভাবে এই পিলখানা একটা হত্যাযজ্ঞ চালাইছে। সেনাবাহিনী ও তৎকালীন বিডিআর জওয়ানদের পরিবারের সদস্যরা ওই ঘটনাকে বিডিআর বিদ্রোহ বলতে চান না। আমাদেরকে কোনো ন্যায় বিচারের আশ্বাস দেওয়া হয় নাই, বরং তারিখের পর তারিখ, তারিখের পর তারিখ, এক কোর্টের পর আরেক কোর্ট, এইভাবে আমাদেরকে ঘোরানো হচ্ছে। অন্যায় করছে, অন্যায়কারী শাস্তি হোক, বড় শাস্তি হোক, কঠিন শাস্তি হোক, কিন্তু যারা করেনি তারা তো মুক্তি পাবে, তাদের তো মুক্তি দিতে হবে। বিনা অপরাধে আজকে আমার হাজবেন্ডরাও কষ্ট পাচ্ছে, আমরাও কষ্ট পাচ্ছি, আর কতকাল এভাবে কষ্ট পাবো। 16 বছর যাবত রানিং চলে গেছে, সহ্য করছি। এই যে এখন যে আমাদের বাইরে হবে একটু উলটপালট হয়েছে, তা এই আশাটা আমরা তার সহ্য করতে পারতেছি না। পিলখানা ষড়যন্ত্রে তৎকালীন আওয়ামী লীগ সরকার জড়িত বলে জানান আসামি পক্ষের আইনজীবী। ইন্ডিয়ার একটা চাল ছিল, ইন্ডিয়ার একটা কূটনীতিক কৌশল ছিল যে আমাদের যারা আপনার দেশপ্রেমিক সৈনিক ছিল, যারা দেশের জন্য ডেডিকেটেড সোল ছিল, তাদেরকে মেরে তারা আমাদের দেশটাকে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার পায়তারা করতেছিল। আর আওয়ামী লীগকে তখন তারা ক্ষমতায় বসিয়েছিল, শেখ হাসিনা তাদের দোষর হয়ে তখন কাজ করেছিল। বিডিআর বিদ্রোহের ঘটনায় 15 বছরে অনেকের সাজাভোগ শেষ হয়েছে, অনেকে শেষ হওয়ার অপেক্ষায়, আবার অনেকে মারাও গেছেন। অতি দ্রুত রাষ্ট্রপক্ষ যেন সাক্ষী প্রডিউস করে সাক্ষী যদি জবানবন্দি নেওয়া হয় তাহলে অবশ্যই খালাস পাবে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। রায় প্রস্তুত না হয়ে পেছালো অর্থ পাচার মামলায় ডেস্টিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিন সহ 19 জনের বিরুদ্ধে রায় ঘোষণার দিন। ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক রবিউল আলম আগামী 15 জানুয়ারি রায়ের নতুন দিন ধার্য করেছেন। বিনিয়োগকারীদের 4,200 কোটি টাকা আত্মসাতের অভিযোগে করা দুটি মামলায় 2014 সালে 51 জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয় দুর্নীতি দমন কমিশন। আদালত মামলার বাদীসহ রাষ্ট্রপক্ষের 141 জন সাক্ষীর জবানবন্দি রেকর্ড করেছেন। এ মামলায় রফিকুল আমিন, তার স্ত্রী ফারহা দিবা ও ডেস্টিনি গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ হোসেন কারাগারে এবং 15 জন পলাতক রয়েছেন। গত সরকারের আমলে এই মামলাটি রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে ডেস্টিনির বিরুদ্ধে এই মামলাটি করা হয়েছিল। ডেস্টিনির বিরুদ্ধে কথিত মতে যে প্রতারণা বা মানি লন্ডারিংয়ের যে অভিযোগ, এটি হচ্ছে কাল্পনিক, এটি হচ্ছে সৃজিত, এটি হচ্ছে মন গড়া, এটি হচ্ছে উদ্দেশ্য প্রণোদিত। দেশের বাইরের খবর। ইসরায়েলি হামলায় অবরুদ্ধ গাজায় নতুন করে 33 ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহতদের সংখ্যা 134 জন। জাবালিয়া নুসেরাত সহ একাধিক আশ্রয় কেন্দ্রে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এদিকে 1 বছরেরও বেশি সময় ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে গাজায় খাদ্য, পানি ও চিকিৎসা সংকটে মানবেতর দিন কাটাচ্ছে লাখো ফিলিস্তিনি। ইস্তিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। লেবাননে আপাতত যুদ্ধবিরতি ঘোষণা হলেও সংঘাত অব্যাহত রয়েছে অবরুদ্ধ গাজায়। জাবালিয়া, নুসেরাত সহ একাধিক আশ্রয়কেন্দ্রে ইসরায়েলি বাহিনীর সবশেষ অভিযানে উপত্যকাটিতে আরও 33 ফিলিস্তিনি নিহত হয়েছে। এতে প্রাণহানি 44,282 আর আহত ছাড়িয়েছে 1,04,800। টানা 1 বছরেরও বেশি সময় ধরে চলা হামলায় খাদ্য, পানি ও চিকিৎসা সংকটে মানবেতর দিন কাটছে গাজার লাখো মানুষের। এর মধ্যেই শীতকাল চলে আসায় ঠান্ডায় বিপর্যস্ত তাঁবুতে আশ্রয় নেয়া লাখো ফিলিস্তিনির।
জাতিসংঘের তথ্য মতে ইসরায়েলি হামলায় গাজার প্রায় 85% ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে। চলমান সংঘাতে গাজায় বেকারত্ব 80% পৌঁছেছে বলে জানিয়েছে সংস্থাটি। যুদ্ধ শুরুর পর ফিলিস্তিনে জিডিপি কমেছে প্রায় 33%। এদিকে গাজায় যুদ্ধবিরতির জন্য নতুন করে আলোচনার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এতে জিম্মি মুক্তিসহ হামাসকে নিষ্ক্রিয় করতে নতুন করে চাপ প্রয়োগ করার কথা জানান তিনি। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে সন্ধ্যা 7টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।